হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। এই চ্যানেলের নিচেই দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সেটা ক্লিক করে দিন। আর বিশ্বকাপ সম্পর্কে শুধু নয়, আগামী দিনে আইপিএল এবং ক্রিকেট ও স্পোর্টস সম্পর্কিত সমস্ত খেলার সঠিক আপডেট আপনারা পেতে থাকবেন। চলে আসি এই ভিডিওর আলোচনায়। এমএ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, সেখানে আগামীকাল সন্ধ্যে 7টা থেকে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং আর যে দুটো ম্যাচ বাকি আছে আগামীকাল 26 তারিখের এবং 1 মার্চের, দুটো ম্যাচই কিন্তু ভারতের জন্য মরণ বাঁচন লড়াই। একটিতে হারলেই একেবারে বিশ্বকাপ যাত্রা শেষ। সেই বিষয়গুলো নিয়ে যেরকম আলোচনা আছে, কোন সুপার 11 আমাদের নামতে চলেছে সেই নিয়ে একেবারে সঠিক তথ্য দেব। আর আলোচনা করব এই এমএ চিদম্বরম স্টেডিয়ামের হিস্ট্রি সম্পর্কে, ইন্টারন্যাশনাল কতগুলো ম্যাচ হয়েছে টি20, এবং স্টেডিয়ামটাকেও আমরা উপগ্রহ চিত্র থেকে জানবো। আর আবহাওয়া কীরকম থাকবে, ডিউ ফ্যাক্টর কতটা হতে পারে, এই সমস্ত বিষয় আলোচনা আমরা করতে চলে এলাম। তবে শুরুতে যেই বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিংয়ের কি এই বারের জন্য বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেল? তার কারণ আমরা কালকে সন্ধ্যাবেলায় খবর পেয়েছিলাম রিঙ্কু সিং রিহার্সালে বা প্র্যাকটিসে আসেনি। তারপর রাতের দিকে আমরা খবর পাই রিঙ্কু সিংয়ের বাবা খুব অসুস্থ, ওনার নাম খান চাঁদ সিং। উনি কিন্তু একেবারে লিভার ক্যান্সারে ভুগছেন, 4 স্টেজ, মানে বুঝতে পারছেন, আর ভাঙিয়ে কিছু বললাম না। ভেন্টিলেশনে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে, পরিস্থিতি খুব একটা আশাব্যঞ্জক নয়। ফলে রিঙ্কু সিংকে এই মুহূর্তে তার পরিবারের সঙ্গে থাকতে হবে। যদিও অনেকে বলছে সেই জায়গার সমস্ত কিছু মিটিয়ে সে আবার দলে যোগদান করবে। দলে যোগদান করলেও এই রকম একটা মানসিকতায় তাকে দলে কতটা রাখা ঠিক হবে যদি ফিরেও আসে, সেটা নিয়ে যেরকম আলোচনা। তাছাড়া তাকে হয়তো আমরা যদি ফিরে আসে অ্যাজ এ ফিল্ডার দেখতেই পারি কোনো প্লেয়ারের জায়গায়, কারণ রিঙ্কু সিং তো প্লেয়ার হিসাবে ভালো এবং ফিল্ডার হিসাবে অনবদ্য। তো রিঙ্কু সিংয়ের জন্য আমাদের প্রার্থনা রইল যে ওর বাবা যেন চিকিৎসা সাড়া দেয়। দেখুন, পুরোটা ক্লিয়ার করে বলবো না যেন সুস্থ হয়ে ওঠে, সেরে ওঠে, এটা হওয়ার নয়। আপনারা বুঝতে পারছেন, ক্যান্সার, 4 স্টেজ লিভার এবং ভেন্টিলেশনে চিকিৎসা চলছে, তাই অত আর বলার দরকার নেই। হ্যাঁ, অন্তত আরও বেশ কিছুদিন উনি থাকুন রিঙ্কু সিংয়ের পরিবারের সঙ্গে, এটাই চাইব। এবার আসি আজকের যে বাকি আলোচনাগুলো, সেটা এই যে স্টেডিয়ামটি, এই স্টেডিয়ামটি উপগ্রহ চিত্র থেকে দেখব, তারপরে আলোচনায় আসছি অন্যান্য কিছু। দেখুন, আগের ম্যাচটি হয়েছে আহমেদাবাদ স্টেডিয়ামে, সেখান থেকে সোজা চলে এসেছে চেন্নাই। চেন্নাইয়ের এখানে মারিনা বিচ বলে একটি বিচ আছে, আপনাদেরকে দেখাই। এই হচ্ছে বিচটি, এই হচ্ছে মারিনা বিচ, দেখতে পাচ্ছেন, একেবারে বঙ্গোপসাগরের ধারে। মারিনা ব্লু ফ্ল্যাগ বিচ পুরো নাম, সংক্ষেপে লোকাল লোকজন মারিনা বিচ বলে। আর মারিনা বিচের পাশেই এই হচ্ছে গিয়ে স্টেডিয়াম। অনেকে চমকে উঠবেন, ঘাস কোথায় গেল? যেহেতু উপগ্রহ চিত্র একেবারে লাইভ আপডেট নয়, কয়েকদিন আগে যখন এই মাঠের ঘাস ছেটে ফেলে খুঁড়ে আবারও মাঠটিকে নতুনভাবে তৈরি করা হয়েছে, তাই এরকম দেখতে লাগছে। যেই সময় কাজ চলছিল সেই সময়কার এটি উপগ্রহ চিত্র। দেখতে পাচ্ছেন পাশ থেকে মেট্রো গেছে, আপনারা কিন্তু ড্রোন ভিউ থেকেও দেখতে পারবেন। এরপরে ড্রোন ভিউ আমি দেখাবো আপনাদেরকে। আর এখানে আর একটা যেটা ইনফরমেশান দেবো, এই মাঠের যে দর্শক সংখ্যা তা হচ্ছে গিয়ে 38,175। 38,175-এর মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম টিকিট বিক্রি হয়ে গেছে। কালকে কিন্তু আমরা একেবারে ভিড়ে ঠাসা স্টেডিয়াম দেখতে পারবো, এবং আশা করব কালকের জিম্বাবুয়ের সঙ্গে এই ম্যাচটি জিতে যেন এখনও বিশ্বকাপের যে জয়যাত্রার প্রতি এগোচ্ছে সেই যাত্রা যেন অব্যাহত থাকে। তো এই আমরা দেখে নিলাম হচ্ছে কোন জায়গায় স্টেডিয়ামটি। এইবার আমরা পরবর্তী আলোচনাগুলোতে আসি, যেটা এর পরের প্রথম আলোচনা। এই যে মাঠ, এই মাঠের এখনও পর্যন্ত হিস্ট্রি কী? এই মাঠটি হচ্ছে গিয়ে এখনও পর্যন্ত এই মাঠটিতে ভারত খেলেছে 3খানা, এবং এটাও জানিয়ে রাখি এই মাঠে এখনও পর্যন্ত কোনো বিশ্বকাপ ভারত খেলেনি। এই কালকের ম্যাচটি হবে প্রথম বিশ্বকাপের ম্যাচ। ভারত 2012 সালে খেলেছিল নিউজিল্যান্ডের সঙ্গে প্রথমবারের জন্য। আমি কিন্তু অনলি টি20-র কথা বলছি, কোনো ওয়ানডে বা টেস্টের কথা নয়, ইন্টারন্যাশনাল টি20-র কথা বলছি। এই মাঠে
চেন্নাই সুপার কিংসও খেলে, তাদের আলোচনায় আসছি না। টি-20-র প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ডের সঙ্গে ভারত, সেটা 2012-য়। সেখানে ভারত পরে ব্যাট করে 1 রানে হারে, চেস করেছিল। তারপরে 2018-তে খেলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, সেখানে ভারত জেতে এবং চেস করে জেতে 6 উইকেট সামথিং। এবং তারপরে লাস্ট এখানে খেলেছে ইংল্যান্ডের সঙ্গে 2025-এর 25শে জানুয়ারি, সেই ম্যাচও চেস করে ভারত জিতেছে। তার মানে জয়ের রেশিও, ভারত এখানে প্রথমে কোনো দিনও ইন্টারন্যাশনাল টি-20-তে ব্যাট করেনি, 3টেই চেস করেছে, তার মধ্যে 2টো জিতেছে, 1টাই হেরেছে এবং প্রথম ম্যাচেই হেরেছিল 2012-য় এই মাঠে, যখন প্রথম টি-20 ইন্টারন্যাশনালে ভারত নামে। এছাড়া এই মাঠের আরও 6টি ইন্টারন্যাশনাল ক্রিকেট হয়েছে, সেখানে ভারত খেলেনি। সেই 6টা যে ক্রিকেট হয়েছে বা খেলা হয়েছে টি-20, সেটা এই বিশ্বকাপে 2026-এই বিশ্বকাপের খেলা হয়েছে এবং সেখানে 6খানা ম্যাচের মধ্যে 3টে প্রথমে ব্যাট করে জিতেছে 3 দল এবং 3টে পরে ব্যাট করে জিতেছে। সেই রেশিওটাও কিন্তু 50-50। আচ্ছা, এই মাঠের যে হায়েস্ট স্কোর সেটাও ঘটেছে এই বিশ্বকাপে, আফগানিস্তান করেছিল কানাডার এগেনস্টে 200 রান, আর লোয়েস্ট যে স্কোর সেটাও এই বিশ্বকাপেই হয়েছে, 103 রান করেছে হচ্ছে গিয়ে নেদারল্যান্ড। এই হচ্ছে গিয়ে এই মাঠের হিস্ট্রি। এবং এই যে বিচটার কথা বলছিলাম, মারিনা বিচ, সেটা কিন্তু ড্রোন ভিউ থেকে দেখতে পাচ্ছেন। এটা অরিজিনাল, ওটাও অরিজিনাল, তবে উপগ্রহ চিত্র আর নর্মাল ভিউজের পার্থক্য আছে। এটা হচ্ছে গিয়ে একেবারে নর্মাল আমাদের লোকালয় থেকে ক্যামেরা দিয়ে বা ড্রোন দিয়ে করা। এবার আমরা আসবো যে কালকের প্র্যাকটিসের কথা বলছিলাম না, এই প্র্যাকটিসের যে কিছু ছবি আছে সেই ছবিগুলো আপনাদের দেখাই। রিঙ্কু সিং তো আসেনি, তাছাড়া আমরা দেখতে পেয়েছি কালকে জসপ্রীত বুমরা প্রপার বোলিং করেছে, কারণ সে অনবদ্য খেলবে। আর একটা গুরুত্বপূর্ণ, সঞ্জু স্যামসন কালকে কিন্তু উইকেট কিপিং করছিল, উইকেট কিপারে গ্লাস পরে খেলছিল, তাই মনে করা হচ্ছে অ্যাজ এ উইকেট কিপার আমরা হয়তো সঞ্জু স্যামসনকে দেখতে চলেছি। সে এই যে আরেকটা পিকচার দেখুন, পিছনে ঈশান কিষান দাঁড়িয়ে, সঞ্জু স্যামসন গ্লাভস পরে কিন্তু উইকেট কিপিং করছিল। ওয়াশিংটন সুন্দরের এটা ঘরের মাঠ, তাই তার একটা খেলার সম্ভাবনা রয়েছে। বাকি শিবম দুবেরা তো খেলবেই, প্রত্যেকে প্র্যাকটিস করেছে। এবং গৌতম গম্ভীরকে খুব একটু গম্ভীর দেখা গেছে, নেটের পিছনে দাঁড়িয়ে কনস্ট্যান্ট ইনস্ট্রাকশন দিচ্ছিল প্রতি প্লেয়ারকে। অভিষেক শর্মাও প্রচুর শট নিয়েছে, সূর্যকুমার যাদবও কিন্তু প্রচুর শট নিয়েছে। আর গম্ভীর এই যেখানেও দেখতে পাচ্ছেন যে পিছনে দাঁড়িয়ে কনস্ট্যান্ট কিন্তু আলোচনা করে গেছে। মোহাম্মদ সিরাজকেও আমরা দেখেছি বল করতে, আর হার্দিক পান্ডিয়া বল ব্যাট দুটোই করেছে। সবাই কিন্তু 6 হিটিংয়ের দিকে নজর দিচ্ছিল। এই হলো গিয়ে প্র্যাকটিসের ডিএসএলআর চিত্র দেখালাম। এবার আমরা আমাদের প্লেইং 11 নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে গিয়ে উইন প্রবাবিলিটি, এবং তারপরে আসছি আবহাওয়া দিয়ে শেষ করব। তো আমাদের প্লেইং 11 নিয়ে যেটা দাঁড়াচ্ছে, এখনও পর্যন্ত সঞ্জু স্যামসন দলে আসছে এবং অ্যাজ এ উইকেট কিপার তাকে আমরা দেখতে পাচ্ছি, এরকমটা বোঝা যাচ্ছে বা মনে হচ্ছে, এবং অ্যাজ এ ওপেনার হিসাবে তাকে পাচ্ছি, এবং অভিষেক শর্মাকে আমরা অ্যাজ এ ওপেনার হিসাবে পাচ্ছি। এই দুজন 1-2। এখন অনেকে বলে তিলক বর্মা আসছে, তিলক বর্মার একটা ছোট্ট সম্ভাবনা আছে খেলা, যেহেতু রিঙ্কু সিং নেই, রিঙ্কু সিং খেলবে না সেই জায়গায়। তো সঞ্জু স্যামসন, অভিষেক শর্মার পর আমরা সেই আগেই আমি বলছিলাম যে নিউজিল্যান্ড ম্যাচে যেই কম্বিনেশনটা খেলেছিল সেইখানে কিন্তু আবার ফেরত আসছে। ঈশান কিষানকে সম্ভবত 3-এ নিয়ে আসা হচ্ছে। এবার এটাও আলোচনা হয়েছে, যদি সঞ্জু স্যামসন আগে আউট হয় তাহলে সূর্যকুমার যাদব 3-এ নামতে পারে, আর অভিষেক শর্মা যদি আগে আউট হয়, যেহেতু লেফটি, সেহেতু ঈশান কিষান আগে নামতে পারে। এই আলোচনাগুলো চলছে, এই আলোচনাগুলো আগে এই মুহূর্তে দাঁড়িয়ে করার কোনো যুক্তি নেই। কেন? তার কারণ সেই সময় নেমে কে কখন কতটা রান করবে, আমরা তো চাইবো দুজন ওপেনার 15 ওভার অবধি কাটিয়ে দিক। আমার দরকার নেই ঈশান কিষানের রান করার, আমার দরকার নেই সূর্যকুমারের রান করার। প্রথম 15 ওভার যদি সূর্যকুমার যাদব আর অভিষেক শর্মা খেলে দেয়, তাহলে আর কোনো দরকার আছে? বাকি যে আসবে সেই তখন একেবারে ঠিকঠাক টার্গেটে পৌঁছে দেবে, সেটা তো আমরা চাইবো। কিন্তু সেগুলো কি চাইলেই হয়? আমরা তো চাইবো যে পুরো 20 ওভার ব্যাট করবে, আর যদি রান চেস করে 0 উইকেটে
টার্গেট করে দেবে, টার্গেট অ্যাচিভ করে দেবে। তো আমরা চাইবো অ্যাজ এ ফ্যান্স, কিন্তু সেটা তো হবার নয়। তো সেই সময় সিচুয়েশনে যেটা দাঁড়াবে সেটাই দেখা যাবে। যেরকম দেখা যাবে যে হার্দিক পান্ডিয়া আগে নাকি শিবম দুবে আগে, নাকি অক্ষর প্যাটেলকে এখানে নিয়ে আসা হবে, কারণ অক্ষর প্যাটেল খেলবে এটুকু আপনারা গ্যারান্টি ধরে রাখুন। তো শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, এই ছজন আমাদের মোটামুটি খেলছে, এটা পরিষ্কার হয়ে গেছে। কারণ গতকালকে সঞ্জু স্যামসংয়ের প্র্যাকটিস দেখে বোঝা গেছে ও প্রাথমিক দলে থাকছে, আর অ্যাজ এ ওপেনার থাকবে বলেই আশা করা যাচ্ছে। কারণ ওই ডানহাতি বাহাতি কম্বিনেশনটা দরকার। এই ইতিহাসটা চলে আসছে, একটা ইতিহাসকে আমরা ভালো মতো বারবার নিয়ে আসছি, ম্যাথু হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট। ওই জুটি ছাড়া ম্যাক্সিমাম যদি ইতিহাস দেখা যায়, সব জুটিই তো ডানহাতি বাহাতি ওপেনার। আমাদের ভারতে সৌরভ সচিন বা সৌরভ বীরেন্দ্র সেহবাগ, এরকম আমরা অনেক দেখেছি। দুজন ডানহাতি আমরা দেখেছি প্রচুর। মানে পুরনো সময়ে যদি ঘাঁটি আমরা, যখন আমাদের ইন্ডিয়ার মাত্র একজন হয়তো বাহাতি প্লেয়ার থাকতো, সেই সময় আপনারা যদি মনে করেন, তো আমাদের কোথায় ছিল বাহাতি প্লেয়ার? ডানহাতিই তো ওপেনার ছিল, এবং ডানহাতি ওপেনার নিয়েই তো আমরা 1983 বিশ্বকাপও জিতেছি। তো সব বিচার করলে দেখা যাবে ওই ম্যাথু হেডেন আর অ্যাডাম গিলক্রিস্টের উদাহরণ টেনে আমরা যদি বলি, তাহলে সবসময় সেই কাজ করবে না। ম্যাথু হেডেন, অ্যাডাম গিলক্রিস্ট লেজেন্ড, তারা যা করে গেছে সেই জায়গায় পৌঁছাতে গেলেও তো এদের সময় লাগবে। তো ডানহাতি বাহাতি কম্বিনেশনটা ফেরানো দরকার। আর অভিষেক শর্মা যদি খেলে, অভিষেক শর্মা খেলবে, অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসংকে দিয়ে 3 নম্বরেই ঈশান কিষানকে নিয়ে আসার একদম কিন্তু প্রাথমিক যে আলোচনা এটা কমপ্লিট হয়ে গেছে। এরপর যেটা দেখা যাচ্ছে এইখানটাতে একটা ব্যাপার, অক্ষর প্যাটেল তো থাকছেই, অক্ষর প্যাটেল থাকছে ওয়াশিংটন সুন্দরের জায়গায়। এইবার কেন আমি ওয়াশিংটন সুন্দরকে রেখেছি এবং পিছনে তিলক বর্মাকেও রেখেছি, এই জায়গাটা হচ্ছে গিয়ে রিঙ্কু সিংয়ের জায়গা। রিঙ্কু সিংয়ের জায়গাতে নয় ওয়াশিংটন সুন্দর খেলবে, না হলে খেলবে তিলক বর্মা। যেহেতু আমাদের ওই 1 2 3 4 5 এই পর্যন্ত বা 6 হার্দিক পান্ডিয়া পর্যন্ত একেবারে ঠিকঠাক ব্যাটিং আমাদের ব্যাটার তৈরি আছে, সেক্ষেত্রে তিলক বর্মার চান্স থাকলেও তিলক বর্মার খেলার সম্ভাবনা কম। হ্যাঁ, অফ স্পিন এখানেও কিন্তু ওয়াশিংটন সুন্দর অফ স্পিনার, এখানেও কিন্তু 7-8 নম্বরে তিলক বর্মার থেকে বেশি কার্যকরী হবে ওয়াশিংটন সুন্দর। আরও একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে কেন এগিয়ে রাখা হয়েছে? এগিয়ে রাখা হয়েছে কারণ যেই মাঠে খেলা হচ্ছে চেন্নাইয়ের চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়াম, সেটা হচ্ছে গিয়ে ওয়াশিংটন সুন্দরের ঘরের মাঠ। এটাই হচ্ছে ওর সবথেকে প্লাস পয়েন্ট। ফলে আমরা দেখতে পাচ্ছি যে তিলক বর্মাকে পিছনে রাখা হয়েছে, হয়তো সে পিছনেই থেকে যাবে। বাকি আর 3 জনকে নিয়ে কোনো কথা নেই এখানে। আমরা অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরা, আর দেখতে পাচ্ছি বরুণ চক্রবর্তীকে। অনেকে বলবে কুলদীপ যাদব কালকে প্রচুর বল করেছে, কুলদীপ যাদবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে, নেই, এখানে কোনো জায়গা হবে না। আর কিছুটা ডিউ ফ্যাক্টর থাকবে এমএ চিদম্বরম স্টেডিয়ামে, তাই জন্য কিন্তু ওই গ্রিপ করার ব্যাপার, বল আটকে যাবে কি না, আটকে যাবে কি না, এই সমস্ত কিছু কিন্তু ডিউ ফ্যাক্টরের উপর নির্ভর করছে। আমরা ডিউ ফ্যাক্টর কতটা দেখব, কিন্তু কুলদীপ যাদবের এই মুহূর্তে সেখানে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এবার আমরা যাব যেই আলোচনায়, সেটা হচ্ছে গিয়ে আবহাওয়া কীরকম থাকবে, তারপর আসছি আমরা ম্যাচের প্রেডিকশানে। চলে গেলাম আবহাওয়ার সাইটে, এখানে ডিউ ফ্যাক্টর সেট করা আছে, আমি ডিউ ফ্যাক্টরটা লাস্টে দেখব। তার আগে আমরা চেন্নাইতে যাব। চেন্নাইতে দেখুন কালকে চলে যাব, আর এই হচ্ছে গিয়ে চেন্নাইয়ের যেখানে খেলা হচ্ছে চিপক, এই হচ্ছে চেন্নাই, এই জায়গাতে স্টেডিয়ামটি। এবার আজকে 25 তারিখ, আগামীকাল 26 তারিখ, কালকে খেলা। তো কালকে আমরা চলে যাব একেবারে বিকেলবেলায় 7টা, সন্ধ্যে 7টায়। চেন্নাইতে সমুদ্রের ধার দিয়ে যে হাওয়া চলবে, সেই হাওয়ার গতিবেগ থাকবে 13 কিলোমিটার প্রতি ঘন্টা, খুব একটা বেশি কিছু নয়। যাব বৃষ্টি ও বজ্র মুডে। দেখুন বৃষ্টি ও বজ্র মুডে আজকের থেকে শুরু করে আগামীকাল পর্যন্ত সেরকম কি কোনো বৃষ্টি নেই। তবে একটা কথা বলতে পারি, আজকে কিন্তু সন্ধ্যের দিকটাতে সামান্য একটু ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি, হলেও হতে পারে। কিন্তু আগামীকালকে কোনো বৃষ্টি নেই। ম্যাচ ডে আগামীকাল সন্ধ্যে 7টা থেকে কোনো বৃষ্টি নেই। বৃষ্টির পরিমাণেও যদি যাই, তাহলে দেখুন বৃহস্পতিবার 26 তারিখ সন্ধ্যে 7টা থেকে পরের দিন বিকেল 4টে, এই শনিবার পর্যন্ত করা আছে, অতক্ষণ আমার দরকার নেই। আমরা শুক্রবার সকাল 7টা অবধি বা 5টা অবধি যদি দেখি, চেন্নাই একেবারে থাকবে
ঝকঝকে চকচকে মেঘমুক্ত আকাশ যেরকমটা এই মুহূর্তেও রয়েছে, এই মুহূর্তেও কিন্তু একেবারে মেঘমুক্ত আকাশই রয়েছে, সাদা পেঁজা তুলোর মতো সামান্য হয়তো একটু মেঘ দেখা যাচ্ছে। তাপমাত্রা কীরকম থাকবে সেটা আলোচনা করি। আগামীকাল যখন সন্ধেবেলায় খেলা শুরু হবে, কালকে দুপুরের দিকে একটু গরম থাকবে 30-32-এর উপরে, কিন্তু সন্ধেবেলার দিকে আবারও কিন্তু তাপমাত্রা অনেকটা কন্ট্রোল হয়ে 27-এ চলে আসবে সন্ধে 6টা-7টার দিকে যখন খেলা শুরু হবে, আর খেলা যখন শেষ হবে তখন 26। তার মানে গরমজনিত একটু হালকা চ্যাকচ্যাকে গরম থাকবে, কিন্তু খুব বেশি কষ্ট হওয়ার ব্যাপার নেই। সমুদ্রের ধারে একটা ফুরফুরে হাওয়া আছে, অসুবিধা হবে না। এবার আসি ডিউ ফ্যাক্টর। দেখুন সন্ধেবেলা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে হালকা কিন্তু ওশ পড়তে বা শবনম বলে উর্দুতে, তো সেটা পড়তে আরম্ভ করবে, আমরা ডিউ বলবো বা কুয়াশা বা শিশির বলি। শিশির পড়বে সন্ধেবেলায় হালকা পাতলা, এবং রাতে বা সেকেন্ড ইনিংসেও কিন্তু হালকা পাতলা, খুব হেভি একেবারে বল ধুয়ে যাবে সেরকম নয়। যতটা আমরা দেখুন কোজিকোড়ের দিকে দেখতে পাচ্ছি, এদিকে যতটা পড়বে ততটা কিন্তু চেন্নাইতে পড়ছে না। তবে হ্যাঁ, একেবারে পড়বে না তা না, এই যে হালকা সবুজ সবুজ আছে এখানে কিন্তু কিছুটা ওশ পড়বে। তবে আমাদের কলকাতা বা এই যে ভুবনেশ্বর কিংবা এই যে বাংলাদেশের সাইডগুলোতে যেরকম দেখতে পাচ্ছেন, এই দিকে খেলা হলে হবে ডিউ ফ্যাক্টর মারাত্মক এফেক্ট ফেলবে খেলার উপর। কিন্তু এখানে যেটুকু ডিউ পড়বে সেই ডিউর জন্য খেলাতে যে বিশাল একটা পার্থক্য গড়ে দেবে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস, না না, একেবারেই নয়। 100-র মধ্যে হয়তো 1.5-2% অ্যাডভান্টেজ হতে পারে সেকেন্ড ইনিংসে, ওই 60%, 50% বা 40%-এর মতো অ্যাডভান্টেজ হবে না। 1% ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ হতে পারে, বা অ্যাডভান্টেজ নাও হতে পারে। ডিউ ফ্যাক্টর খুব একটা কিছু হবে না, এখানে কাজ করবে না। এবার আমরা যাব হচ্ছে গিয়ে প্রথমে আমরা আজকের ম্যাচটা একবার দেখে নেব। আজকে যাদের ম্যাচ আছে, এখন সবকটা ম্যাচই গুরুত্বপূর্ণ, তবে লাস্টে আমাদের ম্যাচটায় আসছি। তো আজকে ম্যাচ আছে শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড, খুব গুরুত্বপূর্ণ। সেখানে শ্রীলঙ্কাকে জিততেই হবে, না হলে শ্রীলঙ্কার যাত্রা শেষ। তবে প্রেডিকশান বলছে 39% শ্রীলঙ্কা জেতার চান্স, নিউজিল্যান্ডের 61। এদিকে ওয়েস্ট ইন্ডিজের কালকে দুপুরে 3টে খেলা, ওয়েস্ট ইন্ডিজের বলছে 36%, সাউথ আফ্রিকা 64। আমরা চাইব সাউথ আফ্রিকা জিতুক। এই ম্যাচটি হবে হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ, এখানে কিন্তু সাউথ আফ্রিকা একটু এগিয়েই আছে। আর আগামীকাল সন্ধেবেলায় চেন্নাইতে, যেখানে বলছে 92%, ইন্ডিয়া জিম্বাবুয়ে 8%, কিন্তু এই ম্যাচ খুব একটা সহজ হবে না। সন্ধেবেলায় 7টা থেকে চিপকের যে স্টেডিয়াম সেখানে, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। তো এই ছিল গিয়ে এই আপডেট, গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হচ্ছে আজকে রাতের যে ম্যাচ আছে সেই ম্যাচটা শেষ হলে সেই আপডেট নিয়ে। ততক্ষণের মতো টাটা।